আমি আমার বিয়ের রাতে আমার স্বামীকে আমার কাছে আসতে দিইনি কারণ আমি অন্য একজনকে ভালোবাসতাম। আমি আমার স্বামীকে বললাম, আমার কথা শুনে সে অজ্ঞান হয়ে গেল এবং কিছুই বলল না, প্রচুর কাঁদতে লাগল। আমার তার উপর একটুও মায়া হল না এবং আমি ঘুমিয়ে পড়লাম। একদিন সে আমাকে কিছু কাগজ দিল এবং বলল সকালে এগুলো খুলতে। যখন আমি সকালে উঠে সেই কাগজগুলো দেখলাম তখন আমার হৃদয় ভেঙে গেল। আমি চিৎকার করে উঠলাম কারণ এই বিয়ের পরেই আমাকে গ্রামে পৌঁছাতে 1 ঘন্টা বাসে ভ্রমণ করতে হয়েছিল। বধূ হয়ে বিদায় হওয়ার পরেই আমাকে বাসে ভ্রমণ করতে হয়েছিল। আমি পুরো যাত্রা নির্বে করেছিলাম। যখন আমি গ্রামে আমার শ্বশুরবাড়িতে পৌঁছালাম তখন আমাকে আমার ঘরে বসিয়ে দেওয়া হয়েছিল। আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম, বিয়ে পাস করেছিলাম এবং আমার বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে গ্রামের একজন কৃষকের সাথে আমার বিয়ে দিয়েছিলেন। আমি আমার ভাগ্যের উপর কাদা ছাড়া আর কি করতে পারতাম? আমার হৃদয়ে কোনো আকাঙ্ক্ষা ছিল না, শুধু আফসোস, ব্যথা এবং দুঃখ ছিল। যখন আমার স্বামী গোলাম মোহাম্মদ আমার ঘরে এল তখন আমার মুখে ঘৃণার ভাব ফুটে উঠল। আমি তার দিকে তাকালাম এবং মুখ ফিরিয়ে নিলাম। সে সাদা সালোয়ার কামিজ পরেছিল এবং বড় বড় গোঁফ রাখছিল। যখন সে হাসল তখন একদম বোকা লাগছিল। সে আমার পাশে এসে বসল, কিছুক্ষণ আমাকে খুব স্নেহের দৃষ্টিতে দেখতে লাগল। আমিও তাকে এভাবে দেখতে খুব খারাপ লাগছিল। সে আমার দিকে একবারও তাকায়নি। সে আমাকে বলল যে সে খুব ভাগ্যবান যে সে আমার মতো সুন্দর এবং শিক্ষিত স্ত্রী পেয়েছে। এ কথা শুনে আমি তার দিকে তীব্র দৃষ্টিতে তাকালাম এবং বললাম, আর আমি খুব দুর্ভাগ্য যে আমি একজন অজ্ঞ এবং অহংকারী স্বামী পেয়েছি। আমার কথা শুনে তার মুখের রং বদলে গেল। সে কিছুটা লজ্জা পেয়েছিল, তার সামনের দুটি দাঁত কিছুটা বাইরে বেরিয়েছিল। সে সম্ভবত আমার কাছ থেকে এমন স্পষ্ট কথা আশা করেনি। আমি আগে থেকেই ক্ষোভে ভরা ছিলাম। আমার বাবা মা আমার না বলার পরেও আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়েছিল, যে গ্রামে কৃষক ছিল। আমার বাবা মা বলেছিল যে ছেলেটি ভালো এবং গুণী, ভালো উপার্জন করে, তুমি সুখে থাকবে। কিন্তু কি সুখ ভালো কাজ এবং উপার্জনের উপর নির্ভর করে? আমার হৃদয়ের সুখ কি কোনো মানে রাখে না? আমি নেতিবাচক চিন্তায় ভরে গিয়েছিলাম। আমার ভিতরে এত ঈর্ষা ছিল যে আমার ভাষা, আমার শব্দ আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি চাইতাম যে আমার হৃদয় সন্তুষ্ট হোক। আমি আমার ভিতরের সব রাগ গোলাম মোহাম্মদের উপর ঝাড়লাম। আমার কথা শুনে সে আশ্চর্য হয়ে আমার দিকে ঝুঁকে পড়ল। তারপর সে বলল, কি কথা যারা, কি তোমার মাসি তোমাকে বিয়ের জিনিসপত্র নিজের ইচ্ছায় নিতে দেননি? সে ভেবেছিল যে এটা আমার শৈশবে আমার মা আমাকে আমার পছন্দের জিনিস পাওয়ার বদলে তার পছন্দের জিনিস দিয়েছিল এবং পরে তার হতাশা দিয়েছিল। আমি কাঁদতে লাগলাম। আমি একজন ছেলেকে ভালোবাসতাম, যার সাথে আমি কলেজ থেকে এবং বাস স্টপে বন্ধুত্ব করেছিলাম। আমাদের চোখ বিনিময় হতো, তারপর সে আমাকে তার ফোন নম্বর দিয়েছিল। আমার কাপড় বদলানোর জন্য যখন আমি আমার সাধারণ কাপড়ে এলাম তখন সে আমাকে একটি চাদর দিল। আমি তাকে খুব অবজ্ঞার সাথে দেখলাম এবং দূরে চলে গেলাম। আমার শ্বশুরবাড়িতে স্বামী স্ত্রী একই থালায় খাবার খেত। গোলাম মোহাম্মদের সাথে একই থালায় খাবার খাওয়া আমার জন্য খুব বড় সমস্যা ছিল। কিছুদিন আমি অর্ধেক রুটি খেয়েই উঠে পড়তাম। গোলাম মোহাম্মদ সম্ভবত আমার না বুঝতে পেরেছিল। সে অর্ধেক রুটি খেয়ে উঠে যেত যাতে আমি পেট ভরে খেতে পারি। আমার এতে কোনো মাথাব্যথা ছিল না যে সে সকালে বেরিয়ে যায় এবং সন্ধ্যায় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ফিরে আসে। সে গরমে ঘরে ফিরে আসে, তার রক্ত ও ঘামে ভেজা শরীর হয় এবং সে খাবারের জন্য রুটি পর্যন্ত পায় না। আমি সবসময় আমার অসম্পূর্ণ ইচ্ছাগুলোর জন্য আফসোস করতে লাগলাম। আমি বারবার ভাবতে লাগলাম যে আমার মা আমার ফোন কেড়ে নিয়েছে এবং এখানে বউয়ের জন্য ফোন রাখা রীতি নয়। যখন আমাকে ছাড়া হলো না তখন আমি সব চিন্তা ত্যাগ করলাম এবং গোলাম মোহাম্মদ থেকে তার ফোন চাইলাম। আমি আজহারের সাথে কথা বলতে চাইতাম। আমার কথা শুনে সে আশ্চর্য হয়ে আমার দিকে তাকাল, কিন্তু আমার বেহায়াপনা চরমে ছিল। আমি তার হাত থেকে ফোন ছিনিয়ে নিলাম, আজহারের নম্বর ডায়াল করলাম এবং কথা বলতে লাগলাম। আজহারও আমার কারণে বেশ বিপদে ছিল। আমি কাঁদতে কাঁদতে তাকে বললাম যে আমার বাবা মা আমার সাথে কেমন দুর্ব্যবহার করেছে। আমার গোলাম মোহাম্মদের উপস্থিতি সম্পর্কেও কোনো ধারণা ছিল না। সে নীরবে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ল। আমি বেশ কিছুক্ষণ আজহারের সাথে কথা বললাম, তারপর আমি থামলাম। আমি প্রতিদিন গোলাম মোহাম্মদকে ফোন করতাম এবং আজহারের সাথে কথা বলতাম। আজহার তবুও আমাকে গ্রহণ করতে রাজি ছিল। একবার ফোনের সিগন্যাল বারবার ড্রপ হচ্ছিল। গোলাম মোহাম্মদ ঘুমিয়ে পড়েছিল। আমি ঘর থেকে বেরিয়ে উঠোনে চলে গেলাম যাতে আজহারের সাথে কথা বলতে পারি।
আঙ্গিনায় আমাদের বাড়ির কেউ ছিল না। আমি ঘুমাচ্ছিলাম না, সবাই নিজ নিজ ঘরে ছিল। আমি আঙ্গিনায় দাঁড়িয়ে আজহারের সাথে কথা বলতে শুরু করলাম, কিন্তু হঠাৎ কেউ আমার হাত থেকে ফোন ছিনিয়ে নিল। আমি পিছনে তাকালাম, আমার শালা আমাকে রাগের দৃষ্টিতে দেখছিল এবং বলছিল, বেহায়া মেয়ে, তুমি তোমার স্বামীর থাকতে বন্ধু বানিয়ে কত বেইমানি করেছ। জানি না সে কতক্ষণ থেকে আমার কথা শুনছিল। সে এত জোরে কথা বলছিল যে ধীরে ধীরে সবাই আঙ্গিনায় জড়ো হয়ে গেল। গোলাম মোহাম্মদের দৃষ্টি আমার সাথে মিল এবং আমার মনে পড়ল, কি হচ্ছে? তুমি কি শোরগোল করছিলে? গোলাম মোহাম্মদ কঠোর স্বরে আমার শালাকে বলল। আমার শালা সবার সামনে আমার রহস্য উন্মোচন করল। আমাকে দেখে সবাই হতবাক হয়ে গেল। আমার মনে হলো এখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ভালোই হবে, আমি আমার বাড়িতে ফিরে যাব এবং আজহারের সাথে বিয়ে করব। কিন্তু গোলাম মোহাম্মদ সবার সামনে আমার শালাকে মিথ্যা বলল। সে বলল, আমি আমার স্ত্রীর চরিত্রে বিশ্বাস রাখি। সে তার কোনো বান্ধবীর সাথে কথা বলে এবং আমার অনুমতি নিয়েই তা করে। যদি কেউ আমার স্ত্রীর উপর সন্দেহ করে বা তার পবিত্র চরিত্রে আঙুল তোলে সে কয়েকটি বাক্যে সব বুঝিয়ে দিল। কথোপকথন সেখানেই শেষ হল, কিন্তু আমার আরও রাগ হচ্ছিল। আমি ঘরে গেলাম এবং তার সাথে তর্ক করতে লাগলাম। আমি বললাম, আমার সম্পর্কে এমন কথা বলার তুমি কে? আমার পথ পরিষ্কার হচ্ছিল। তুমি তোমার ভাইয়ের কথায় বিশ্বাস করে আমাকে দোষী সাব্যস্ত করতে পারতে এবং আমাকে বের করে দিতে পারতে। তুমি জানো আমি কার সাথে কথা বলছি? আমাকে আমার বাবা মাকে এখানে ফিরে আসতে বাধ্য করতে হতো, কিন্তু তোমার কথায় আমার পথ রুদ্ধ হয়ে গেল। তুমি আমাকে একা কেন ছেড়ে দিলে না? সে নীরবে আমার কথা শুনছিল। আমি তাকে রেগে বলছিলাম। সে বলল, যদিও তুমি আমার সাথে থাকতে চাও না, কিন্তু আমি তোমার চরিত্র সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে পারি না। তোমার এবং তোমার বাবা মায়ের সম্মান আমার সম্মান। আমি সব দোষ নিজের উপর নেব এবং তোমাকে ছেড়ে দেব, যাতে কেউ তোমার দিকে আঙুল তুলতে না পারে। 2-3 দিনের মধ্যে আমি তোমাকে নিজের শহরে নিয়ে যাব। যদি সেই ছেলে তোমাকে সম্মানের সাথে গ্রহণ করতে রাজি হয়, তবে আমি নিজেকে দোষী সাব্যস্ত করব এবং তোমাকে তোমার খালার বাড়িতে রেখে দেব, পরে তোমাকে তালাকের জন্য পাঠিয়ে দেব। গোলাম মোহাম্মদের কথা শুনে আমি প্রথমবারের মতো অবাক হলাম। সে কম পড়াশোনা করা, অশিক্ষিত, সম্পূর্ণ অশিক্ষিত ছিল, কিন্তু সে সম্মান ও মর্যাদার অর্থ খুব ভালোভাবে জানত। জানি না কেন আমার মনে তার জন্য অনুভূতি বদলাতে শুরু করল। কিন্তু আমি নিজেকে সামলে নিলাম এবং আজহারকে পুরো ঘটনা বললাম। সে শুনে খুশি হল। সে বলল, শহরে এসে তোমার চাচাতো বোনের থেকে তালাক নিয়ে নাও। প্রথমে আমরা কোর্ট ম্যারেজ করব, তুমি আমার সাথে থাকবে। পরে তোমার বাবা মা আমাদের গ্রহণ করতে বাধ্য হবে। আমি তার সাথে রাজি হলাম। কয়েকদিন পরে আমি গোলাম মোহাম্মদের সাথে চলে গেলাম। আজহারের দেওয়া ঠিকানায় পৌঁছে আমি গোলাম মোহাম্মদকে বললাম, এখন তুমি গিয়ে আমাকে তালাক দিয়ে দাও। এরপরে তোমার আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমি আজহারের সাথে বিয়ে করব। সে বলল, আমি তোমাকে তালাকের কুৎসিত শব্দ বলতে পারি না। আমার বিবেক এটা অনুমতি দেয় না। হ্যাঁ, আমি ব্যবস্থা নেব। আমি তোমাকে কাল পর্যন্ত সেই ঠিকানায় তালাক দিয়ে দেব। বলে সে চলে গেল। আমি দরজায় কড়া নাড়লাম। আজহার দরজা খুলল না। আমাকে দেখে সে হাসতে লাগল। সে ঘরে ঢুকল, কিন্তু তার পরিবার ঘরে দেখা গেল না। যদিও সে আমাকে বলেছিল যে সে তার পরিবারকে আমার সম্পর্কে সব বলেছে। খালি আঙ্গিনা দেখে আমি জিজ্ঞাসা করলাম, তোমার পরিবার কোথায়? সে বলল, ভিতরে আসো, আমি তোমাকে বলছি। আমি তার সাথে ঘরে গেলাম। ঘরে আরও 2 জন লোক ছিল, যারা আমাকে দেখে দুষ্টুমির সাথে হাসতে লাগল। তাদের একজন বলল, সম্পত্তি ভালো, আমি তোমাকে এর জন্য 3 লাখ দেব। কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আজহার আমার সাথে দর্কসাক্ষী করছিল। আমি এতই বিভ্রান্ত ছিলাম যে সে আমাকে ঘরের ভিতরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করার আগেই আমি সময়মতো সতর্ক হলাম এবং আজহারকে ধাক্কা দিয়ে গেট থেকে বেরিয়ে দৌড় দিলাম। তারা 3 জন আমার পিছু নিল। গোলাম মোহাম্মদ তখনও খুব দূরে যায়নি। তাকে দেখে আমি চিৎকার করলাম। সে ফিরে তাকাল। আমি দৌড়ে তার কাছে পৌঁছলাম। সেই সময় আমার পিছনে 3 জন লোক দৌড়াচ্ছিল। রাতের অন্ধকার ঘনিয়ে এসেছিল। যে জায়গায় আজহার আমাদের ডেকেছিল সেটাও নির্জন ছিল। আমি ভয় পেয়ে গেলাম এবং গোলাম মোহাম্মদের পিছনে লুকালাম। 3 জন লোক আমাদের কাছে পৌঁছে গেল এবং গোলাম মোহাম্মদকে বলল, এই মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দাও, নইলে তারা তোমাকে মেরে ফেলবে। জবাব দেওয়ার বদলে সে তাদের মারতে শুরু করল। বদলে তারাও গোলামকে আমি মোহাম্মদকে মারতে শুরু করলাম।
ঘটনাক্রমে সেই বছর একটি পুলিশ দল সেখানে দিয়ে যাচ্ছিল। পুলিশকে দেখে তারা পালানোর চেষ্টা করল, কিন্তু তাদের ধরে ফেলা হল। পুলিশ দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল। তারা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের বিক্রি করে দিত। ঈশ্বর আমাকে বাঁচিয়েছিলেন। গোলাম মোহাম্মদের ঠোঁটের কাছে ক্ষত ছিল। প্রথমবার তার ক্ষত দেখে আমার কষ্ট হল। সে নিঃশব্দে আমাকে বাস স্টপ পর্যন্ত নিয়ে গেল। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। সে পড়ালেখা জানত, কিন্তু বিনয়ী ছিল। আমি তার সামনে নিজেকে ছোট মনে করছিলাম। সে আমাকে জিজ্ঞাসা করল, যারা, তুমি কোথায় যেতে চাও? তোমার বাবা মায়ের কাছে, আমি বললাম। আমি তোমার সাথে যেতে চাই। আমার কথা শুনে সে বিস্মিত হয়ে আমার দিকে তাকাল। আমি তার বিনয়ের সামনে হতবাক হয়ে গেলাম। আমার বাবা মা আমার জন্য হীরা বেছে রেখেছিলেন। আমি বাসে একা ছিলাম। কাচের চকচকে দেখে আমি আমার হাত আঘাত করতে চলেছিলাম, কিন্তু সময় থাকতে আমি বেঁচে গেলাম। গোলাম মোহাম্মদ আমাকে কোনো প্রশ্ন করল না এবং আমাকে গ্রামে নিয়ে গেল। গোলাম মোহাম্মদের ক্ষত দেখে আমি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে গোলাম মোহাম্মদ? সে বলল, বাস থেকে নামার সময় তুমি পড়ে গিয়েছিলে, তাই তোমার আঘাত লেগেছে। আমি ভেতরে ভেতরে খুব লজ্জিত ছিলাম। আমি আমার স্বামীর মুখ দেখে তাকে কিছু বলিনি, কিন্তু সে এখন পর্যন্ত আমার সাথে ভালোই ব্যবহার করেছিল। আমি 2 দিন তার সাথে দেখা করতে পারিনি। আমি নিজেকে দোষী মনে করছিলাম। তবুও সে অর্ধেক রুটি খেয়ে আমার পাশ থেকে উঠে গেল। তখন আমি তাকে থামালাম। আমি বললাম, তুমি ঠিকমতো খাও না কেন? তুমি প্রতিদিন রুটির অর্ধেক অংশ খেয়ে আমাকে অবাক করে দাও। এবং তার সামনে বসে পড়লাম। কিন্তু এখন পর্যন্ত তুমি আমাকে তোমার উচ্চ চরিত্র দেখিয়েছ। জানি না কেন আমাকে বিবাহের বন্ধনে বাঁধতে দেখছিলাম। তার নীরবতা আমার ভালো লাগছিল না। আমি বললাম, গোলাম মোহাম্মদ, কিছু বলো। চুপ কেন? আমাকে ডাটো, তোমার রাগ আমার উপর ঝাড়ো। আমাকে ক্ষমা করে দাও। আমি তার মিনতির সামনে হাঁটু গেড়ে দিয়েছিলাম। তার নীরবতা লজ্জাজনক ছিল, ভাঙছিল না। আমাদের বিয়ের 6 মাস পেরিয়ে গিয়েছিল। গোলাম মোহাম্মদ বিবাহের পর যে নীরবতা ধারণ করেছিল, তা আমার মিনতি এবং অশ্রু থেকেও ভাঙছিল না। সে খালি চোখে আমার দিকে তাকিয়েছিল। সে চুপ ছিল। তার দেরি হয়ে গিয়েছিল। সকালে সে আমাকে কিছু কাগজ দিল। মনে হলো আকাশ আমার উপর ভেঙে পড়েছে। আমি কেঁদে বললাম, গোলাম মোহাম্মদ, আমাকে তালাক দিও না। তার স্ত্রী কেঁদে উঠল। সে বলল, তুমি পড়ালেখা জানো, এটি পড়ো এবং সই করো। কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি জানতাম না যে একজন মানুষের হৃদয় ভেঙে গেলে একজন নারীকে সেই সম্মান দ্বিতীয়বার দেওয়া হয় না, সে যতই ক্ষমা চাক না কেন। হয়তো একজন মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু অন্য মানুষ তা পারে না। আমি সেই কাগজগুলো হাতে নিয়ে কেঁদে উঠলাম। আমি কাঁদতে লাগলাম। আমার সাহস ছিল না। এটি একটি কাগজের টুকরো ছিল। আমি ভেবেছিলাম রাতে গোলাম মোহাম্মদের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেব, কিন্তু তালাক পাব না। যখন সে রাতে ঘরে এল, আমি তার পায়ের উপর বসে পড়লাম এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলাম। সে আমাকে 2 হাতে ধরে উঠিয়ে দিল এবং বলল, যদি তুমি কাগজ পড়ে থাকতে, তাহলে এভাবে কাঁদতে না। এটি তালাকের দলিল নয়। তারপর সে ড্রয়ার থেকে কাগজ বের করে আমাকে দিল। আমি আমার চোখের জল মুছলাম। যখন আমি কাগজ দেখলাম, তা জমির কাগজ ছিল যেখানে সে হাল চালাত। সে সব জমি তার নামে করছিল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, ভাবছিলাম সে কেন সবকিছু আমার নামে করছে। আমি বললাম, গোলাম মোহাম্মদ, তুমি এসব আমার নামে কেন করছো? সে বলল, কারণ তুমি আমার স্ত্রী। আমি কাল শহরে যাচ্ছি, কিছুদিন পরে ফিরব। গোলাম মোহাম্মদ আমার অনুরোধে সই করাল। পরের দিন সে শহরের জন্য রওনা দিল। আমি 4 দিন অপেক্ষা করলাম, সে ফিরল না। সে বাড়িতে আগে থেকেই হতবাক অবস্থায় ছিল। গোলাম মোহাম্মদের মৃতদেহ শহর থেকে গ্রামে এসে পৌঁছাল। আমার দুনিয়া ভেঙে পড়ল। শহর থেকে তার একজন বন্ধু তার মৃতদেহ নিয়ে এল। তারা বলল, 2 মাস আগে গোলাম মোহাম্মদ জানতে পেরেছিল যে তার ক্যান্সার হয়েছে এবং সে বেশি দিন বাঁচবে না। আমি জানি না গত 6 মাস ধরে কোনো প্রক্রিয়া তাকে কষ্ট দিচ্ছিল, যার ফলাফল তার প্রাণহানি। আমার অজ্ঞান হওয়ার উপক্রম হচ্ছিল। 2 দিন পরে আমি কোনো কিছুর যত্ন নেওয়ার অবস্থায় ছিলাম, যখন আমার শাশুড়ি আমাকে একটি চিঠি দিলেন। গোলাম মোহাম্মদ নিরক্ষর ছিল। সে গ্রামের স্কুল থেকে 0টি ক্লাস দিয়েছিল এবং 4টি ক্লাস প্রাইভেট ছিল। এ পর্যন্ত গোলাম মোহাম্মদ আমাকে এই কথা বলেনি যে সে সাক্ষরও। আমি তাকে নিয়ে এসেছিলাম এবং পড়ার জন্য খুলে দিয়েছিলাম। আমি আজ পর্যন্ত তোমাকে বলিনি যে আমি শিক্ষিত,
কারণ শিক্ষা লাভ করা প্রতিটি নাগরিকের অধিকার এবং প্রয়োজনীয়তা। তারপর এসব কথা সবার সামনে ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। কবে থেকে আমার হুঁশ ফিরেছে, আমি আমার মাকে তোমাকে তার বউ বানানোর ইচ্ছা প্রকাশ করতে শুনেছি। তাই ৫ বছর বয়সেই আমার হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা জন্ম নিতে শুরু করেছিল। যত আমি বড় হয়েছি আমার ভালোবাসাও বেড়েছে। আমার ভালোবাসা কখন যেন একটি উঁচু গাছের মতো শিকট গেড়ে ফেলেছে, আমি তা অনুমান করতে পারিনি। যখন আমার মা এমন কথা বলে তখন আমি খুব খুশি হই এবং পড়াশোনায়ও আগ্রহ বোধ করি। যারা এমন কথা পছন্দ করে যখন সে তা বলে, আমি সেই জিনিসগুলো খেতে আনন্দ পেতে শুরু করেছি। হতে পারে আমি ভুলে তোমাকে ভালোবেসে ফেলেছি যারা। তাই বিয়ের রাতে তোমার অনেক কথা আমি সহ্য করতে পারিনি। আমি আজ পর্যন্ত কখনো কান্না করিনি, কাঁদা তো দূরের কথা। আমি সব পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করেছি, কিন্তু সেই দিন আমি ভেঙে পড়েছিলাম। একজন মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু যদি কোনো মেয়ে বিয়ের প্রথম রাতে বলে যে সে তার স্বামীর বদলে অন্য কাউকে ভালোবাসে, তাহলে স্বামীর বিশ্বাস ভেঙে যায়। আমিও ভেঙে পড়েছিলাম। তখন আমি তোমাকে খুব ভালোবাসতাম, তাই যখন তুমি আমার সামনে তোমার প্রেমিকের সাথে সেই সব বিষয়ে কথা বললে যা একজন স্বামী হিসেবে আমার অধিকারের মধ্যে পড়ে, তখন আমার হৃদয় রক্তাক্ত অশ্রু ফেলেছিল। এই দুঃখ কখন আমাকে ক্যান্সারে আক্রান্ত করে ফেলেছে আমি জানি না। কখন আমি আমার সমস্ত সঞ্চয় তোমাকে দিয়ে দিয়েছি, যাতে আমার মৃত্যুর পর কেউ তোমার অধিকার কেড়ে নিতে না পারে। তুমি স্বাধীন যারা। কেউ তোমাকে পূর্ণ সম্মানের সাথে গ্রহণ করতে পারে। আমার ভালোবাসা হয়তো আমার সমস্যা ছিল, তাই তা আমার সাথে কবরেই যাবে। চিঠি পড়তে পড়তে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম, ভাবছিলাম আমি কি করেছি, কেন করেছি, আমি এ বিষয়ে কেন ভাবিনি। আমার অস্থিরতা আমার স্বামীকে। আমি জোরে জোরে কাঁদতে শুরু করলাম। আমার শ্বাস আমার দিকে তাকিয়ে ভয় পেয়ে বলল, যারা, তুমি এমন কি লিখেছ? আমি কি উত্তর দেব? আমি কি বলবো? আমি কি হারিয়েছি? আমার হুঁশ তখন ফিরল যখন আমি খালি এবং অসহায় হয়ে পড়লাম। আমি কাঁদছিলাম এবং নিজের সাথে কথা বলছিলাম, হায় গোলাম মোহাম্মদ, তুমি যদি আমার জায়গা মরে যেতে। গোলাম মোহাম্মদ কেন আমার মতো স্বার্থপর নারীকে ভালোবেসেছিল? হায় তুমি যদি বেঁচে থাকতে, আমি মরে যেতাম। আমার অশ্রু থামছিল না, আমি উন্মাদনার অবস্থা পার করছিলাম। গোলাম মোহাম্মদ আমার সাথে করা প্রতিশ্রুতি পূরণ করে মাটির নিচে চলে গিয়েছিলেন, আর আমি তার সাথে করা প্রতিশ্রুতি পূরণ করার শপথ নিয়েছিলাম। আজ আমি ৫ বছর বয়সী এবং আমি এখনও গোলাম মোহাম্মদের বিধবা। আমি আমার স্বামীকে তার চলে যাওয়ার পরেও ভালোবেসেছি, যা এখন এই বয়সে পৌঁছে একটি উঁচু গাছের রূপ নিয়েছে। তার ভালোবাসার শিকট আমার ভিতরে শক্তভাবে গেড়ে গেছে। আমি অসুস্থ বোধ করতে শুরু করেছি, আমি এখনও ঠিক তেমনি অনুভব করি। গোলাম মোহাম্মদকে মারা গেছে মাত্র কয়েক ঘন্টা হল। আমি এইমাত্র তার চিঠি পড়েছি। আমার জন্য আমার ভিতরের পৃথিবী শেষ হয়ে গেছে। আমার ক্ষত আজও তাজা, আমার দুঃখ কখনো কমেনি। আমি সেই সব মেয়েদের অনুরোধ করি যারা তাদের উচ্চশিক্ষাকে মাথায় তুলে ধরে এবং তাদের কম শিক্ষিত স্বামীদের হেই মনে করে, তারা যেন ঈশ্বরের জন্য তাদের স্বামীদের সম্মান করে। কোনো রাস্তার প্রেমিক তোমার প্রতি তার মতো সৎ হতে পারে না। যে কেউ তোমাকে সম্মানের সাথে কথা বলার বদলে কোর্ট ম্যারেজের পরামর্শ দেয়, সে তোমাকে বিক্রি করছে। হায়, আমি যদি এই কথা আগে বুঝতে পারতাম, তাহলে হয়তো গোলাম মোহাম্মদ আজও বেঁচে থাকতেন। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের গল্প। আমি আশা করি আজকের গল্পটি তোমাদের পছন্দ হয়েছে। যদি গল্পটি পছন্দ হয় তবে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।